সরকারের বিরুদ্ধে আর কোনো লেখালেখি করবেন না, কারো কাছে কোনো বিষয়ে আসলে উচ্চবাচ্য করবেন না, সরকারের বিরোধিতা করবেন না। পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ এই ধরনের টর্চার করে না। কে গাড়িতে উঠানোর পরে হিন্দিতে কথা বলার জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করা হয়। পুলিশ পর্যন্ত আমার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা নেয়। ইন্টারপোলের মাধ্যমে ওনারা আমাকে ধরে আনার জন্য চেষ্টা করে। যখন আমি নিউজটা পাবলিশ হয় তখন থেকে আওয়ামী লীগের হুমকি দামকি পুলিশ আমাকে খোঁজ করে। যদি 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন না হতো তাহলে হয়তো বা আমি জীবিত থাকতাম না। 10 ফিট বাই 10 ফিট একটা জায়গার মধ্যে 70 জন 80 জন লোককে গাদাগাদি করে একবারে প্রবেশ করানো হয়। দাঁড়ানোর মতো স্পেস নাই, দুর্গন্ধ। তো আমি একেবারে নার্ভাস ফিল করি, আমার প্রেশার লো হয়ে যায়, আমি খুবই অসুস্থ হয়ে যাই, আমার খুব বমি আসে। পরবর্তীতে দিন যায়, ওনারা ডেকে নেয় টর্চার করার জন্যে। আমার পরিবারকে ফোন দেওয়া হয়, আমার পরিবারের কাছ থেকে আমাকে ছেড়ে দিবে এই বাবদ 14 লাখ টাকা নেয় একবার। পরবর্তীতে 5-6 লাখ টাকা ডিবিতে নেওয়া হয়। ওনারা অফার করে যে আমাকে ছেড়ে দিবে, আমাকে দিয়ে আমার ভাইয়াকে কল করানো হয়। 14 লাখ টাকা আপনি কিভাবে কাকে দিয়েছেন স্মরণে আছে কিনা বলতে পারেন? ওদের কোনো পরিচয় তো আসলে ওনারা কোনো আইডি ইউজ করতো না, নাম লেখা নেই, ওনারা নর্মাল ডেসের মতো ওনারা নাম, কেউই আসলে তাদের পরিচয়টা আমাদের কাছে দিত না। ওনারা বলে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পরে কন্টেইনারের মতো ছোট ছোট রুমের মধ্যে আমাকে নিয়ে যেত। ওইখানে জিজ্ঞাসাবাদের নামে আমার পরিবারকে কল করানো হতো। আমাকে ছেড়ে দেওয়া বাবদ 14 লাখ টাকা নেই। পরবর্তীতে আরো 5-6 লাখ টাকা ওনারা নেয়। তখন কি আপনি মুক্তি পেয়েছিলেন টাকা? না, ওনারা আমাকে ছাড়ে নাই। টাকাটা নেওয়ার পরে ওনারা আমি যখন বলি যে স্যার আমাকে কবে ছাড়বেন, তখন ওনারা আমাকে বলে যে আপনার পরিবার সাংবাদিকদের কাছে আপনার বৃত্তান্ত তুলে ধরছে, আপনি নিখোঁজ হয়েছেন, আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন যদি আপনাকে মামলা ছাড়া আমরা ছেড়ে দিই তাহলে প্রশাসন প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আপনাকে ছোট্ট একটা মামলা দিয়ে আমরা কোর্টে প্রেরণ করব, জামিনে বের হয়ে সুন্দর সাধারণ জীবনযাপন করবেন, সরকারের বিরুদ্ধে আর কোনো লেখালেখি করবেন না, কারো কাছে কোনো বিষয়ে আসলে উচ্চবাচ্য করবেন না, সরকারের বিরোধিতা করবেন না। তো আপনি ওখান থেকে কি মামলা দেওয়া হয়েছিল আপনাকে? পরবর্তীতে ওনারা কি মামলা দিছে আসলে বিষয়টা আমি প্রথম জানতে পারিনি। আমাকে একদিন আপনার কোর্টে পিজন ভ্যানে উঠানো হয়, সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয় মেবি। তো পথিমধ্যে একজন পুলিশ অফিসার উনি আমাকে দেখে কান্না করে উঠে, বলে যে তোমার মতো আমার একটা ছেলে আছে। আমি বলি যে আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী। তো উনি আফসোস করে পরে আমার পরিবারের নাম্বার নিয়ে ওনারা কল দেয় যে ওনাকে আজকে কোর্টে উঠানো হচ্ছে। কোর্টে উঠানোর পরে আমার পরিবার আসলে আইনজীবীকে ফোন করা হয়। ওনারা যেহেতু জানতো যে আমাকে ডিবিতে রাখা হয়েছে, আইনজীবী ওইখানে উপস্থিত হওয়ার আগেই আমাকে পার্সোনাল একটা রুমে জজ ডেকে নিয়ে যায়। যখন জজ ডেকে নিয়ে যায় আমার কাছে জানতে চাওয়া হয় যে শেখ মোহাম্মদ সেলিম, কোতোয়ালিপাড়ায় বোমা পুঁতে রাখা বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মূলে আপনি ছিলেন। আপনি ওই ঢাকাতে কুড়িল ফ্লাইওভারের নিচে আপনি লিফলেট বিলি করতেছিলেন, শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আপনি অর্থ কালেকশন করতেছিলেন। এই ব্যাপারে আপনার কি, এই অভিযোগের ব্যাপারে আপনার কি মন্তব্য? তো আমি বলি যে স্যার আমি একজন প্রবাসী ব্যবসায়ী, আপনি আমার পাসপোর্ট নাম্বার চেক করতে পারেন। আরেকটা জিনিস উল্লেখ করে ওনারা যে আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর প্রবাসী। তো আমি বলি যে স্যার আপনি আমার পাসপোর্ট নাম্বার চেক করেন, আমি কখনো আদৌ সিঙ্গাপুরে যাই নাই, এবং আমার ভাইও মালয়েশিয়াতে গিয়েছিল, আমরা দুই ভাইয়ের কেউ কখনো সিঙ্গাপুরে যাই নাই। আর আমাকে যে মামলার বিবরণী যেটা আপনি দিয়েছেন এর সাথে বিন্দু পরিমাণ কোনো প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি জড়িত না। আমি বাংলাদেশে খুব সীমিত সময়ে এসেছি, আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, বাট বাংলাদেশে আমার তেমন কোনো রাজনৈতিক পরিচয় নাই যেটার জন্য আসলে ওনারা আমাকে এইভাবে টর্চার করবে, নির্যাতন করবে। আমাকে যেই পরিমাণ নির্যাতন করা হয় আমার মনে হয়েছিল যে পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ এই ধরনের টর্চার করে না। তখন জজ খুব আপসেট হয়ে, উনি খুব মর্মাহত হয়ে আমাকে জিজ্ঞেস করে আপনাকে কোথায় টর্চারটা করা হয়। তখন আমি বলি যে তাহলে আমার প্যান্ট খুলতে হবে, আপনাকে যদি ডিটেলস আমি দেখাই, বা আমার শার্ট খুলতে হবে, প্যান্ট খুলতে হবে। তখন উনি বল থাক আমি বুঝতে পারছি। তখন উনি আমার পাসপোর্ট নাম্বার নেই একেবারে প্রথম থেকে 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি যে কয়টা পাসপোর্ট ইউজ করি উনি সমস্ত পাসপোর্টের নাম্বার আমার কাছে জানতে চাই। আমি যখন দেই উনি ওনার ল্যাপটপে ক্লিক করে পরবর্তীতে যেই এজাহারের ফাইলটা ছিল এইটা পুলিশের দিকে উনি ছুঁড়ে ফেলে দেয়, বলে যে এই ধরনের ফ্যাক্ট মামলা আমার এজলাসে আপনি আর কখনো নিয়ে আসবেন না। যেই মামলার সাথে আসামি
এবং আসামির প্রবাস জীবন কোনোটাই আসলে মিল নেই। মিল নাই। সুতরাং এই ধরনের ফ্যাক মামলা আমার কাছে নিয়ে আসবেন না। আর উনি একটা কাগজের মধ্যে লিখে দেয় যে আমাকে বলে, শেখ মোহাম্মদ সেলিম, আপনি উচ্চ আদালতে যান, মামলার মেরিট আপনার পক্ষে, আপনি নিশ্চয়ই জামিন পাবেন, বাট আমি আপনাকে জামিন দিতে পারবো না, যেহেতু এই এখতিয়ার আমার নাই। তখন আমি বলি যে ওনারা আমাকে আবারও কি টর্চার করবে? তখন উনি এখানে লিখে দেয় যে শেখ মোহাম্মদ সেলিমকে পরিবারের সামনে সাবধানতার সহিত জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ করা হচ্ছে। 14 দিনের রিমান্ড চাইছিল ডিবি থেকে, তো উনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং বলে যে সাবধানতার সহিত জিজ্ঞাসাবাদ এবং যেই অবস্থাতে শেখ মোহাম্মদ সেলিমকে আমার এজলাস থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে, পুনরায় এই অবস্থায় ওনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে, কোনো প্রকার শারীরিক টর্চার করা যাবে না। তো উনি এটা আমার সামনে লিখে দিয়ে একটা সিল মেরে দেয়। পরবর্তীতে আমার উকিল এসে হাজির হয়। তো পরে উকিল বলে যে যেহেতু 4 দিনের হয়েছে, আপনি যান, টেনশন করেন না। তখন আপনাকে কোন কারাগারে নিয়ে যাওয়া হয়? তখন আমাকে ওইখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয় আবার রিমান্ডে। 3 দিনের দিন ওনারা আমাকে কোর্টে ওঠায়। 4 দিন ওনারা মানে 4 দিন সময় ওনারা পার করেন। 3 দিনের দিন আমাকে কোর্টে উঠিয়ে কেরানীগঞ্জে প্রেরণ করে। কেরানীগঞ্জ থেকে আমাকে কাশিমপুর জেলখানাতে প্রেরণ করা হয়। কাশিমপুর থেকে পরবর্তীতে আমি জজকোর্ট থেকে জামিন নিয়ে পরে জজকোর্ট থেকে, জি না, ঢাকা জজকোর্ট থেকে, যেহেতু আমার মামলাটা ঢাকা থেকে দেওয়া হয়েছে। তাহলে ওই মামলাটাই দিয়েছে। জি, কুড়িল ফ্লাইওভারের নিচে আমি অর্থ কালেকশন করতেছিলাম, লিফলেট বিলি করতেছিলাম। আমি সিঙ্গাপুর প্রবাসী। প্রত্যেকবার নির্বাচনের সময় আমি দেশে আসছি। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য রাজনৈতিক, বিশেষ করে বিএনপি আমাকে অর্থ দিছে। তারেক রহমান বা বিএনপি বা জামাতের অনেক অর্থ আমার অ্যাকাউন্টে ছিল। এই ধরনের আর কি বিস্তারিত অনেক বিবরণী লেখা ছিল। এই আর কি মামলা। আপনি জামিন পেলেন জজকোর্ট থেকে, আপনি আটক হয়েছিলেন কত তারিখে? আমি 2016 সালের 29শে মে আমাকে কাপাসিয়া ব্রাক ব্যাংকের পাশে যে জলসিরি বডি গ্রেড ছিল, সেখানে আমার অনন্যা ক্লাসিক পরিবহনের বডির কাজ চলতেছিল আমাদের গাড়ির। তাহলে মুক্তির তারিখটা কি আপনার মনে আছে? মুক্তি আমার একেবারে এক্স্যাক্টলি আমার মনে নাই। আমি খুবই আসলে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম। আমার মনে হয়েছিল যে মেবি ডিসেম্বর 2016। আয়নাগর, সেখান থেকে কারাগার, সব মিলিয়ে কতদিন বন্দি দশায় ছিলেন? আমার মনে হয়েছিল 7-8 মাসের মতো এরকম হবে। 7-8 মাস। ওখান থেকে বের হয়ে আপনি কোথায় গিয়েছেন বা বাড়িতে ছিলেন? জি, ওইখান থেকে, বা বর্তমানে আপনার মামলার অবস্থাটা কি? ওকে, ওইখান থেকে বের হওয়ার পরে আমার ভাইয়া এবং আমার আর এক ছোট ভাই আছে, যিনি জুনিয়র আইনজীবী গাজীপুর কোর্টে, খালাতো ভাই, তারা আমাকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসে। আমাকে রিঅ্যারেস্ট করার জন্য র্যাব থেকে পারমিশন ছিল, লেটার ছিল। তখন যিনি ওই সময় যিনি জেলার ছিলেন, উনি আমার বিষয়টা শুনে খুবই মর্মাহত হন। প্রবাসী হিসাবে উনি খুবই মানে আফসোস করেন যে এই ধরনের আসলে আশা প্রশাসনের কাছ থেকে উনিও আশা করে না। তো পরবর্তীতে উনি আমাকে সন্ধ্যাবেলা মুক্তি দেয়, যখন র্যাবের অফিসাররা ওইখান থেকে চলে যায়। তখন আমার ভাইয়া আমাকে, আমার 2 ভাই আমাকে ওইখান থেকে নিয়ে আসে। আমি আমার কাপাসিয়ার বাড়িতে চলে আসি, 6 নং ওয়ার্ডে। চলে আসার পরে 1-1.5 মাসের মধ্যে আমার একটা লেটার আছে, আমার কাছে ডাকযোগে আসে পিউনের মাধ্যমে। সেটা মেবি সুপ্রিম কোর্ট থেকে, যে আমাকে কোর্ট সারেন্ডার করার জন্য আদেশ করা হয়। তখন আমি আমার উকিলের সাথে কথা বলি। উকিলও খুব বিব্রত হয় এবং আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি ভয় পাইয়েন না। বাট আমি খুব ভয় পাই যে এবার হয়তো আমাকে আর ছাড়বে না, মেরে ফেলবে। আর ওই সময় আরেকটু প্রবলেম হয়েছিল, বিভিন্ন সাংবাদিকরা আমাকে কল করে। এই জিনিসটা হয়তো বা তারা নজরদারিতে রাখছিল। তারা ভয় পাইছিল যে আমি সাংবাদিকদের সাথে যদি মুখ খুলি, সাংবাদিকদের সামনে কথা বলি, তাহলে তাদের এই নির্যাতন নিপীড়নের কথা যদি জনসম্মুখে চলে আসে, তারা জবাব দিতে পারবে না বা সরকার বিব্রত হবে। এই জন্য তারা আমাকে আসলে পুনরায় কোর্ট সারেন্ডার করার জন্য আদেশ করে। তখন আমি পুনরায় মালয়েশিয়া পালিয়ে যেতে বাধ্য হই। আচ্ছা, তাহলে আপনি 29 মে 2016 জি আটক হন। জি, 7-8 মাস আপনার কারাবরণ বা বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আপনি তো তখন দেশে এসেছিলেন ছুটিতে। জি। তো আপনি এই এত বছর বা এত মাস যে আপনি বন্দী ছিলেন, আপনার ছুটি বাতিল হয়ে গিয়েছে কিনা, আপনি পুনরায় আবার প্রবাসে গেলেন কিভাবে, কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা? জি, একজন এজেন্টের মাধ্যমে আমি কন্ট্রাক্ট করি। উনি আমার পাসপোর্টটা নেয়, পুরাতন যে পাসপোর্ট, ওটার মধ্যে উনি একটা ভিসা ইস্যু করে। উনি আমাকে সাথে করে নিয়ে যায়। আচ্ছা, আপনি আবার নতুন ভাবে গিয়েছেন? জি, নতুন ভাবে উনি আমাকে সাথে করে নিয়ে যায়। সব কার্যক্রম কাগজপত্র উনি ডিল করে। তাহলে আপনি মুক্তি পেয়ে কতদিন ছিলেন বাংলাদেশে? 1 মাসের মেবি এতটুক সময়, আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই সময়টা। আচ্ছা, এইবার আসি, আপনাকে নেত্র নিউজ বা তাসনিম খলিল কিভাবে খুঁজে পায়? জি, আসলে এম এ ইলিয়াস আলী নিয়ে অনেক জায়গায় অনেক কথা হইতো।
ওই জায়গাগুলোতে আমি আসলে কমেন্ট করতাম যে MA ইলিয়াস আলী মারা যায় নাই। আমাকে বংশালের সোহেল বলছে যে ইলিয়াস আলীকেও গুম করে রাখা হয়েছে। ওই জায়গায় আমি কমেন্ট করার পরে আমেরিকার অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুম রহমান ওনার সাথে এবং নায়েব আলী নামে একজন আছে, দুইজনের সাথে আমার যোগাযোগ হয়। ওনারা তাসনিম খলিলের কাছে আমার বিস্তারিত বলে আমার ঘটনা শোনার পরে, এবং সবচেয়ে মূলে যিনি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যার, তিনি মালয়েশিয়াতে ছিলেন। তিনি আমাকে আগে চিনতেন, বাট আমার বিস্তারিত ঘটনা আসলে আমি অনেকের কাছে বলতাম না। যদিও এই গুম হওয়া মানুষগুলার কান্না প্রতিনিয়ত আমাকে তারা করে বেড়াইতো, ভয় দেখানো হয়েছে বললে সমস্যা হবে। ডেফিনেটলি আমি আমার পরিবারের কথা চিন্তা করতাম। আর আমি ওই সময় নতুন জীবনে পদার্পণ করেছিলাম। বাড়িতে আসার পরে আমি মূলত আসছিলাম বিবাহ করার উদ্দেশ্যে। তো সব মিলিয়ে আসলে আমি পরিবারকে নিয়ে টেনশনও করতাম। আবার ওই মানুষগুলা যাদের কান্না আমি ওই গুম করে আয়নাঘরে শুনেছি অ্যাডজাস্টমেন্ট বন্ধ করার পরে, তাদের কথা চিন্তা করে ওই জিনিসটা আমাকে খুবই প্যারা দিত। আমার ওই ট্রমাটা আমার কাজ করতো। আমি এইগুলো আমাকে পিছু তারা করতো যে তুমি তাদের জন্য কিছু না কিছু করতে হবে, তুমি না করলে কারা করবে, ওইখান থেকে হয়তো কেউ মুক্তি পায় নাই তুমি ছাড়া। সুতরাং আমি আমার জায়গা থেকে অনলাইনে আমি মুখ খোলা শুরু করি। তখন কতদিন পর থেকে মুখ খোলা শুরু করেন? প্রবাসী আমি যাওয়ার 2-3 মাস পর থেকেই আসলে মুখ খোলা শুরু করি। আর তখন থেকেই আসলে মালয়েশিয়া এম্বাসি আমার পিছনে লেগে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাট যখন আমি কেন্দ্রীয় বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যার আমাকে উৎসাহ দেয় যে তোমার সাথে যা হয়েছে এটা যেন আর কারোর সাথে না হয়, এই জন্য তোমাকে মুখ খুলতে হবে। এবং কেন্দ্রীয় বিএনপির অনেক নেতৃবৃন্দ এই বিষয়টা শোনার পরে তারাও আসলে মানে খুবই মর্মাহত হয়। আসলে এই ঘটনাটা যে সত্য প্রথম বলার পরে আসলে মানুষ আসলে মানে খুবই মানে হতাশ এবং বলতে পারেন আশ্চর্য হয়ে যায় যে এই ধরনের ঘটনা একটা স্বাধীন দেশে কিভাবে সম্ভব, যে নিজের দেশের নাগরিকদেরকে প্রশাসন এবং বাইরের দেশের হয়তো বা গোয়েন্দা সংস্থা তারা বাইরের দেশে আপনি কাকে মেন করছেন? আমি 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 অবশ্যই এখানে রকে উপস্থাপন করব, যেহেতু আমাকে গাড়িতে উঠানোর পরে হিন্দিতে কথা বলার জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করা হয় যে আপকো হিন্দি আতা হ্যায়। তো আপনি বুঝতেই পারতেছেন যে পাকিস্তানের লোক তো আর হিন্দিতে কথা বলে না, অবশ্যই ইন্ডিয়ান। আর যারা আমাকে ধরছে তারা তো অবশ্যই প্রশাসনের কেউ না কেউ। তাহলে প্রশাসনের লোকের সাথে যদি ইন্ডিয়ান কোনো লোক থাকে তাহলে অবশ্যই তাদের গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ান র। তাহলে আপনি নেত্র নিউজে যখন মুখ খুলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, তার আগে থেকে আপনি অনলাইনে এই বিষয়গুলো তুলে ধরছেন? আমি ছোট আকারে ছোট পরিসরে আমার মতো করে আমি নিজেকে সেভ করে যতটুক বলা যেত ততটুক বলতাম। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই বিষয়টা শুনে, উনিও তো এই বিষয়টা শুনে আসলে আপনার সাথে যোগাযোগ করেছিল কিনা? হ্যাঁ, উনি আমার বিষয়ে খোঁজখবর নেয়, আমার পরিবারের বিষয়ে জানতে চায়। আমি যে ইন্টারভিউটা, তখন আমার ইন্টারভিউটা পর্যায়ক্রমে রেকর্ডিং করা হয়, কারণ মালয়েশিয়াতে রেকর্ডিং এর সময় ডিজিএফআই জানতে পারে যে আমি নেত্র নিউজে ইন্টারভিউগুলো দিচ্ছি। তখন আমার মাকে বাড়িতে এসে হুমকি দামকি দেয়। কাপাসিয়া থানার পুলিশ আমার বাড়িতে যায়, পুলিশ পর্যন্ত আমার বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা নেয়। তাদের আসলে তারা তো ওইভাবে যেত না, ফোর্স নিয়ে যেত না, আমি মালয়েশিয়াতে তারা হুমকি দামকি দিত, আমার আম্মাকে গালাগালি করতো। আমার বাইকে তো এক পর্যায়ে কাপাসিয়াতে আক্রমণ করা হয় যে ছাত্রলীগের ছেলেপেলে জড়িত ছিল। কাপাসিয়া ব্রিজের একেবারে সম্মুখে প্রকাশ্যে আমার বাইকে দাও দিয়ে কুড়াল দিয়ে কোপানো হয় প্রকাশ্য দিবালোকে। এটা কারা করেছিল? সিম্পল একটা ইস্যু নিয়ে। এটার সাথে অবশ্যই এখানে আওয়ামী লীগের যারা জড়িত ছিল, আওয়ামী লীগের রাজনীতির সাথে, বিশেষ করে চেয়ারম্যান যিনি ছিলেন শাখায়েত, উনি একেবারে প্রত্যক্ষভাবে জি ওনার নির্দেশে একেবারে এই আক্রমণটা আমার ভাইয়ের উপর করা হয় এবং এটার ব্যাপারে একটা মামলাও করা হয়। বাট তারা যেহেতু ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নামটা ওনারা কৌশলে এখান থেকে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদেরকে বাদ দিয়ে যারা সঙ্গপাঙ্গ ছিল, যাদের কোনো পদ পদবি ছিল না আওয়ামী লীগের, তাদেরকে আসামি করা হয়। এটা পুরোটাই আওয়ামী লীগ এখানে ইন্টারফেয়ার করে। কাপাসিয়া থানাকে প্রেশার ক্রিয়েট করার পরে মূল আসামিরা অনেকেই বাদ পড়ে, আমার ভাইকে যারা আক্রমণ করছিল। তাহলে এটা তো আপনি নেত্র নিউজে বক্তব্য প্রকাশের আগে? জি জি জি, মানে যখন প্রকাশ হলো, নেত্র নিউজ যখন রিপোর্টটা করে দিল, তখন তো সবাই দেখে ফেলছে। তখন আপনার পরিস্থিতি কোন পরিস্থিতিতে পড়ছেন? তখন তারা আমার পাসপোর্টটা একেবারেই লক করে দেওয়া হয় যে আমি আর পাসপোর্ট করতে পারবো না। আর ওইখানে তারা বাংলাদেশে যে পাসপোর্টটা জি আমি মালয়েশিয়াতে বাংলাদেশি যে পাসপোর্ট ইউজ করতাম, আমি পাসপোর্ট রিনিউ করতে পারি নাই।
পরবর্তীতে অবশ্য আমি বিপুল অঙ্কের টাকার বিনিময়ে যে কোনো এজেন্টকে দিয়ে আমি আমার পাসপোর্টটা করি, এক পর্যায়ে সাকসেস হই, বাট এটা অনেক সময় নেই। কত টাকার বিনিময়ে? মোটামুটি মালয়েশিয়ান রিঙ্গিত 3-4 হাজার রিঙ্গিতের মতো। বাংলা টাকায় না, মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলা যেটা টাকায় কত আসে? বাংলা টাকায় প্রায় 1 লাখের মতো কাছাকাছি। এটা কি দূতাবাসকে ঘুষ দিতে হয়েছিল? দূতাবাসকে না, এজেন্টকে। এজেন্ট, আচ্ছা। আমি তো দূতাবাসের কাছেও যাইতাম না, কারণ তারা আমার বাসা এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের এরিয়াতে গিয়ে আমাকে খোঁজ করতো আচ্ছা, যে শেখ মোহাম্মদ সেলিম কোথায়, উনি কোথায় থাকে, ওনার বাসা, বিভিন্ন লোকজন আমাকে ইনফরমেশন দিত যে ওনারা continue, খুঁজতেছে। জি, তারপরে নিউজটা আসলে রেকর্ডিং হয় একটা লং সময় নিয়ে, বাট এটা 2022 সালের 15ই আগস্টে মেবি পাবলিশ করা হয় সুইডেন থেকে। এরপরে ইন্টারপোলের মাধ্যমে ওনারা আমাকে ধরে আনার জন্য চেষ্টা করে, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকেই, তৎকালীন সভাপতি ছিল রেজা এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, তারা আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, আমার উপরে গাড়ি উঠাই দেওয়ার জন্য রাস্তায় আমার উপরে 2 বার আমাকে গাড়ি উপরে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করে তারা, আমাকে মেরে ফেলার জন্য। এইগুলো আমি ইউনাইটেড নেশনে জানাই, যেহেতু আমি পলিটিক্যাল অ্যাসাইলম নিয়েছিলাম, আমার পাসপোর্টের জন্য আমি ভিসা রিনিউ করতে পারি নাই। তখন কি আপনি মালয়েশিয়ান পাসপোর্ট নেন? না, আমি পলিটিক্যাল অ্যাসাইলম নেই, রাজনৈতিক আশ্রয় নেই। ওইটার পিছনে বিএনপির সহযোগিতা ছিল, এবং এক্স অ্যাম্বাসেডর ছিল খায়রুজ্জামান, ওনারা ওইটা আমাকে সার্বিক সহযোগিতা করে, এবং বিভিন্ন দূতাবাসকে আমি আমার ডিটেলস, আমার জীবনের সাথে যা ঘটে যায়, আমাকে যেভাবে টর্চার করে, আমি বিভিন্ন হাই কমিশনকে আমি অবগত করি যে এই ঘটনা আমার সাথে হচ্ছে, এবং এখনো আমাকে এরা নির্যাতন নিপীড়ন করতেছে। মালয়েশিয়ার মতো একটা সুন্দর একটা রাষ্ট্রে, যেখানে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের, হোক সে প্রবাসী, হোক সে মালয়েশিয়ান, সবার জন্য গণতান্ত্রিক অধিকার সমান। যখন আমি নিউজটা পাবলিশ হয়, তখন থেকে আওয়ামী লীগের হুমকি দামকি পুলিশ আমাকে খোঁজ করে। দূতাবাসের লোকজন কুয়ালালামপুরের বুকিট বিনতাং থেকে সম্ভবত 2022 সালের 17 তারিখ বা 18 তারিখ মেবি, বা 16 তারিখ, ওনারা আমাকে, আমি বুকিট বিনতাং খাইতে যাই বাংলাদেশি রেস্টুরেন্টে, ওনারা একটা গাড়ি ব্রেক করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, 2 জন লোক, একটু অন্ধকার, মাগরিবের পরে মেবি, আমাকে বলে শেখ মোহাম্মদ সেলিম। আমি বলি জি। ওনাদের নাম্বার প্লেটটা আমি প্রথম দেখিনি, পরে দেখলাম যে রেড কালারের, যেটা দূতাবাসের গাড়ির হয় সিম্বল আর কি এটা। তো আমাকে বলে যে আমরা হাই কমিশন থেকে আসছি, আপনার সাথে একটু কথা আছে। আমাকে গাড়িতে উঠতে বলে, তখন আমি ওইখান থেকে পালিয়ে যাই, দৌড় দেই, আমি নিজেকে মানে আত্মরক্ষার জন্য আমি ওইখান থেকে দৌড় দিই। মালয়েশিয়াতে হাই কমিশনের গাড়িতে করে আপনাকে আবারও আটকের চেষ্টা করা হয়? জি, এবং আপনাকে আমি আরো ক্লিয়ার করে বলি, বাংলাদেশের তৎকালীন অবৈধ স্বরাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মালয়েশিয়াতে একটা সফরে যায় সামরিক যে কোনো একটা বিষয় নিয়ে, ওনার সাথে 13 জন না 14 জন এনএসআই এর লোক যায়। তারা বুকিট বিনতাং থেকে আমাকে উঠিয়ে আনার জন্য, আমাকে ধরার জন্য একেবারে আমাকে ঘেরাও দিয়ে ফেলে। কিন্তু আমার বন্ধু বান্ধব ছিল মালয়েশিয়া যুবদলের দীর্ঘদিনের সহযোদ্ধা, যারা আমার সাথে রাজনীতি করে, তারা প্রভাবশালী ব্যবসায়ী ওই এরিয়াতে, তারা আমাকে সেভ করে। তখন আমি ওইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হই, নয়তোবা আমাকে তারা ওইখানে গ্রেপ্তার করে মালয়েশিয়ান পুলিশের মাধ্যমে আমাকে বাংলাদেশে নিয়ে আসতো। যেমনটা আমাদের কেন্দ্রীয় বিএনপির, আপনি চিনবেন, ঢাকা উত্তরের সভাপতি ছিলেন এম এ কাইয়ুম ভাই, কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, মেবি, সরি আমার একটু ভুল হইতে পারে, এম এ কাইয়ুম ভাই, ওনাকে গ্রেপ্তার করা হয়। তারপরে খায়রুজ্জামান স্যার, যিনি এক্স অ্যাম্বাসেডর ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি হাই কমিশনের, ওনাকেও গ্রেপ্তার করা হয়। তো আপনি বুঝতেই পারতেছেন যে ওনাদেরকে গ্রেপ্তার করার পরে আমার মতো একজন নর্মাল রাজনৈতিক কর্মীর অবস্থা কি হতে পারে। আপনি তখন বিদেশের মাটিতে, যখন আপনি নিজে পালিয়ে থাকতে হচ্ছে, তখন আপনার দেশে যারা পরিবার, তাদের অবস্থা কি ছিল? ওনাদের সাথে তো আমার যোগাযোগ বন্ধ ছিল। আওয়ামী লীগের লোকজন, তৎকালীন স্বেচ্ছাসেবক লীগ, গাজীপুরের অনেক আওয়ামী লীগের, বিশেষ করে শাকায়েত থেকে শুরু করে কাপাসিয়া শাকায়েত, তারপরে আরো অনেকে আমার বাড়িতে গিয়ে হুমকি দামকি দিত কন্টিনিউ, যেন আমার সাথে যোগাযোগ না করে। গাজীপুর থেকে আওয়ামী লীগের তৎকালীন অনেক নেতারা আমার বাড়িতে আসে, আইসা আমার আম্মার ফোন, আমার ভাইয়ার ফোন, সকলের ফোন নিয়ে, আমার নাম্বার কোনটা, এগুলো আমার নাম্বার নিয়ে যায়, আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। আমার পরিবারের লোকজনকে বলে যদি আমার সাথে কথা বলে তাহলে সবাইকে গ্রেপ্তার করবে। আমার বাইকে একটা বিবাহর অনুষ্ঠানে কাপাসিয়া যে চেয়ারম্যান ছিল শাকায়েত, সে প্রকাশ্যে বলে যে তোকে শেষ করে দিব, তোকে এক্ষণ পুলিশ দিয়ে ধরাই দিব। জোরপূর্বক আমার বাইকে তার সাথে রেখে ছবি উঠানোর চেষ্টা করা হয়, এমনকি ছবিও উঠায়, মানে বিব্রত করার জন্যে। তারপরে আপনার কাপাসিয়া থানায় ফোন দেওয়া হয় যে এই সন্ত্রাসী এখন বাড়িতে আছে, তার ভাই আরেকজন সন্ত্রাসী মালয়েশিয়া বসে সরকারকে উৎখাত করার জন্য প্রপাগান্ডা করতেছে, এই ধরনের কথা বলে আমার ভাইয়ের সামনে একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে। তো মানে আসলে বলে শেষ করা যাবে না কতটা নির্যাতন নিপীড়ন হয়েছে আমি এবং আমার পরিবারের উপর। আপনার সাথে যা ঘটেছে,
তা নিয়ে আপনি এখন কি ন্যায় বিচার প্রত্যাশা করেন কিনা? জি, আমি 24-এর গণ অভ্যুত্থানের একজন সৈনিকও আপনি আমাকে বলতে পারেন। শেখ হাসিনাকে জুলাই আগস্টে যখন শেখ হাসিনা পতনের যে আন্দোলন শুরু হয়, প্রথম থেকে জুলাই থেকে আমরা মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন করে ছাত্রদেরকে সাথে নিয়ে মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে আমরা কয়েকজন সম্মুখ যুদ্ধে ছিলাম। ছাত্রদেরকে উৎসাহিত করি যে এই দেশটা সবার, ফ্যাসিবাদ সবার উপর নির্যাতন করতেছে, হোক সে সাধারণ নাগরিক, হোক সে রাজনৈতিক দলের নেতাকর্মী, কাউকে এই ফ্যাসিস্ট সরকার ছাড় দিবে না। আজকে হয়তো বা আমাদের উপর, কালকে আপনাদের উপর। এইটা বলে তাদেরকে আমরা উৎসাহ করি, উৎসাহ উদ্দীপনা দেই, তারা আমাদের কথায় সাড়া দেয়, তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টে আন্দোলনে শরিক হয়। তখন দূতাবাসের পক্ষ থেকে আমাদের প্রায় 10-11 জন স্টুডেন্টকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে আন্দোলনটা একটু স্থবির হয়, তারপর আমরা পুনরায় তাদেরকে উজ্জীবিত করি, তাদেরকে বলি যে আমাদের লাশের উপর দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করতে হবে, আমরা যতক্ষণ জীবিত আছি আপনাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না। তখন পুনরায় আবার আমরা আন্দোলনে অংশ নিই। IIUM ইউনিভার্সিটিতে আমরা সম্মুখে থেকে তাদেরকে সাথে নিয়ে আমরা জুলাই আগস্টের আন্দোলনে শরিক হই। আমরা দেখেছি বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে সহ। তাহলে সবশেষ যদি এখন বলি, আপনি 5ই আগস্ট যদি না ঘটতো তাহলে আপনি কি দেশে আসতে সাহস করতেন কিনা? 5ই আগস্ট যদি না ঘটতো তাহলে মালয়েশিয়ার মাটিতে হয়তোবা স্বৈরাচারের যারা দোসর আছে তাদের দ্বারা আমাকে হত্যা করা হইতো ওইখানে, বা ইন্ডিয়ান যাদের কথা আমি প্রথম স্পেসিফিক ভাবে রকে মানে সামনে এনে কথা বলছি, যে আমার সাথে রয়ের অফিসার কথা বলছে হিন্দি ভাষায়, তারা আমাকে মেরে ফেলতো। আমি হয়তোবা আজকে আপনার সামনে যেভাবে কথা বলতেছি, যদি 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন না হতো তাহলে হয়তোবা আমি জীবিত থাকতাম না, আর আরো 2-4 বছর পরে যদি হাসিনার পতন হইতো তাহলে হয়তোবা আমি জীবিত থাকতাম না। আপনি এখনো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিনা? অবশ্যই আমি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, বাট আমি স্বাধীনতা ফিল করি, আমি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিশ্বাস নিচ্ছি, এটাকে প্রাধান্য দিচ্ছি। বাট আমি এবং আমার পরিবার আমার জীবন নিয়ে এখনো শঙ্কিত। আমি মনে করি যে কোনো সময় এই আওয়ামী দোসররা বিভিন্ন পরিচয়ে হয়তোবা তারা আমাকে হত্যা চেষ্টায় লিপ্ত হতে পারে, এবং ইন্ডিয়ান রয়ের ব্যাপারে যেহেতু আমি মুখ খুলেছিলাম, তারা আমাকে হত্যা করতে পারে। তারপরেও আমি আসলে ভয় পাই না। আমি দেশে আসছি তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার জন্যে। ট্রাইব্যুনালে আমি তাদের বিরুদ্ধে মামলা করব, এবং তাদের অত্যাচারে বাংলাদেশে আমি এবং আমার পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার যে অর্থনৈতিক, শারীরিক, মানসিক যে ক্ষতি হয়েছে, এটার ক্ষতিপূরণ আমি চাবো। মালয়েশিয়াতে আমার 3টা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, একটা গরুর ফার্ম এবং মাছের প্রজেক্ট ছিল। এগুলার যেই পরিমাণ ক্ষতি হয়েছে, আমি অবশ্যই রাষ্ট্রের কাছে আমি আমার ক্ষতিপূরণ চাইব, কারণ একজন প্রবাসী হিসাবে এই রাষ্ট্রকে আমি অনেক কিছু দিয়েছি। রাষ্ট্রের কোনো অধিকার নাই আমার উপর জুলুম করা। ট্রাইব্যুনাল থেকে আমার সাথে যোগাযোগ করা হয়, এবং আমি সম্প্রতি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম। ডিবি থেকে যে তরুণদেরকে উঠিয়ে নিয়ে জাহাজ বাড়িতে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল জঙ্গি নাটক বলে, তাদের ব্যাপারে আমি আসলে দেখেছিলাম তাদেরকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় কালো কাপড় পরিয়ে। তো আমি ওই ইন্টারভিউটা আমার দেশে এই ইন্টারভিউটা আমি দেই। এটা দেওয়ার পরে খুবই কয়েকদিন আগে আপনি হয়তো জানেন এই বিষয়ে, যে পুলিশের যিনি সাবেক দায়িত্বে ছিলেন শহীদুল ইসলাম এবং আসাদুজ্জামান মিয়া, দুইজনকে গ্রেপ্তার করা হয় ওই মামলায়। জি, আমি আমার দেশে ওই ইন্টারভিউটা দিই, ওটা প্রকাশিত হয় আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায়। বাট ওনারা ইনভেস্টিগেশন করে যখন দেখছে যে আমার দেওয়া তথ্যগুলো আসলে সঠিক, তখন তারা এই দুইজনকে গ্রেপ্তার করে, যেহেতু তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল ওই ঘটনার সাথে। আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমার সাথে যোগাযোগ করে আমার বিস্তারিত জানতে চায়, এবং আমি তাদেরকে আশ্বস্ত করি যে আমি যদি বাংলাদেশে আসি অবশ্যই আমি তাদের সাথে দেখা করব। দেখা করে আমার জায়গা থেকে যতটুকু বলার দরকার, আমি যতটুকু জানি, আমি তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব।